বাংলা সাহিত্যের সাহিত্য ভাণ্ডার অপরিসীম। সেই অজ্ঞাতর সাথে সকলের পরিচয় করানোর জন্য আমাদের এই বিশেষ নিবেদন কাহিনী। কিছু মাস আগে সোশ্যাল মিডিয়াতে আমরা একটি গল্প লেখার প্রতিযোগিতার আয়োজন করি। লিখন, আজ সেই গল্পের শ্রুতিরূপ প্রকাশের দিন। এই প্রতিযোগিতার বিচারের দায়িত্ব ছিল এমন তিনজনের কাঁধে যাদের মতামত আর পরামর্শ আমাদের পাথেয় এবং অনুপ্রেরণা। বাংলা সাহিত্যের পরম অনুরাগী ও সাহিত্যপ্রেমী শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব শ্রী চন্দন হালদার, সঙ্গীত শিল্পী শ্রীমতী কাকলি বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষিকা শ্রীমতী কমলিকা মজুমদার এই লিখন প্রতিযোগিতার বিচারকের পদ অলঙ্কৃত করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের মিলিত বিচারের ফলাফল অনুসারে আমরা প্রথম তিনটি গল্প বেছে নিয়েছি প্রতিযোগীদের লেখা থেকে। এখন 7টার সময় শুনবেন লিখনের সুনিপা হালদারের লেখা প্রথম গল্প অন্য জন্ম। গল্প পাঠে বিদিশা এবং বিনি পাগলির চরিত্রে অনন্যা, অরিত্রা মৌলি এবং মিশনারি দিদি তিয়াশা। শুরু হচ্ছে অন্য জন্ম। একই জন্মে মানুষ অনেক জীবন বাঁচে, এই কি এক ধরনের জন্মান্তর নয় দিদি? কথাটা বলেই একটু দম নেয় বিনি পাগলি। অরিত্রা মাথা নিচু করে শুনছিল এতক্ষণ। এবার জলের বোতলটা এগিয়ে দেয়। বিনি ওর আধময়লা হাতটা দিয়ে বোতলটা ধরে ঢকঢক করে অনেকটা জল খেয়ে ফেলে। তারপর বোতলটা ফেরত না দিয়ে তাকায় অরিত্রার দিকে। এক চোখ প্রশ্ন নিয়ে বলে, তুমি বলো দিদি, তুমিও কি এক জীবনে অনেক জীবন বাঁচোনি? কখনো মেয়ে, কখনো মা, কখনো কাজ করো, কখনো বউ হয়ে স্বামীর সাথে সোহাগ। অরিত্রার অবাক চোখের দিকে তাকিয়ে অল্প হেসে সে বলতে থাকে, এ তো তবু জীবনের অনেক পরত, কিন্তু কেউ কেউ তো সত্যি জন্মান্তরিত হয় মায়ের জঠরে না ফিরেও। যেমন আমি কি ছিলাম আর কি হলাম। শেষের কথাগুলো যেন নিজেকেই বলে বিনি। অরিত্রা চুপ করে থাকে। কৌতূহলী হয়ে বেশি বলে বিনিকে থামিয়ে দিতে চায় না ও। বিনি বলুক, ও শুনতে চায়, ওকে শুনতেই হবে। এমন কথা যে বলতে পারে সে কোনো সাধারণ পাগলি নয়। দূরের দিকে অনির্দিষ্ট চাউনি মেলে বিনি বলতে থাকে, জানো দিদি, সুন্দর ছিলাম বলে পাড়ার লোক আমাকে পড়ি বলে ডাকতো। কত ছেলে যে শুধু একবার দেখবে বলে দাঁড়িয়ে থাকতো স্কুল যাওয়ার পথে, কি বলবো। মৃদু হাসি ফুটে উঠল বিনির মুখে, যেন সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েটা নিজের প্রতি পুরুষের এই মুগ্ধতাকে উপলব্ধি করছে প্রাণ ভরে। বেশ চলছিল জানো, একটু বড় হতেই এই ধরো মাধ্যমিক পাশ করেছি কি করিনি সম্বন্ধ আসতে শুরু করলো। আমার কিন্তু ওসবে একটুও মন ছিল না, বরং আমাকে অনেক বেশি টানতো গ্রামে বাইবেলের বাণী প্রচার করতে আসে মিশনারি দিদিরা। এর মধ্যে একজন ছিল যাকে আমার সব চাইতে ভালো লাগতো। কি সুন্দর মুখটা, আর হাসিটা যেন সূর্যের আলো ছড়িয়ে দেয়। একটু দম নিয়ে বলতে থাকে বিনি, আমি মাঝে মাঝে যেতাম ওদের কাছে। একদিন বললাম ওই সুন্দর দিদিকে, আমাকে নেবে তোমাদের কাজে? দিদি সেই মিষ্টি হাসিটা হেসে বলল, সে যে অনেক কষ্টের জীবন রে। ঘর সংসার সব ছেড়ে পবিত্র হয়ে তার চরণে নিজেকে সঁপে দিতে হবে। তুই তো খুব ছোট, জীবন অনেক পড়ে সামনে। আমার জেদ চেপে গেল। মা বাবাকে জানালাম, তারা তো আকাশ থেকে পড়লো। তারপর বিস্তর কান্নাকাটি। অবশেষে আমার জেদ আর দিদিদের বোঝানোতে কাজ হলো। শর্ত হলো আমি বাড়ি থেকে যাতায়াত করব, রাতে থাকবো না মিশনে, অন্তত বাবা মা যতদিন আছেন। বেশ চলছিল, পড়াশোনা, প্রার্থনা, দিদিদের সাথে সামাজিক কাজ।
দিন দিন আমার সুনাম ছড়িয়ে পড়তে লাগলো। অনেক মানুষ যোগ দিতে লাগলো। তার অনেকেই আমার জন্য, সবার মুখে আমার রূপ আর ব্যবহারের খ্যাতি। একটু চুপ করে থেকে চোখ নামিয়ে বলল বিনি, আমি বুঝিও নি কি দিন আসতে চলেছে আমার। মাঝে মাঝে দেখতাম ওই দিদির ব্যবহার কেমন বদলে যাচ্ছে। কেউ আমার প্রশংসা করলে কেমন যেন লাল হয়ে যায় ওনার মুখ। বুঝিনি, তখনও বুঝিনি। একটু দম নিয়ে আবার বলতে শুরু করে বিনি, একদিন আমাদের এই গ্রামের এক পয়সাওয়ালা লোকের ছেলে, যে বহুবার প্রেম প্রস্তাব দিয়েছে আমায়, পিছু নিয়েছিল কখন খেয়ালই করিনি। সেদিন আমি ফিরছিলাম বাড়ি, একটু সন্ধে হব হব, বুঝতে পেরে আমি উল্টো দিকে হাঁটতে লাগলাম। যে করেই হোক মিশন ঢুকতে হবে। আজ মিশন ফাঁকা, শুধু দিদি আছেন, অসুস্থ, তাই বেরোননি। আমি গিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। পিছনে এসে পড়েছে ছেলেটা। দিদিকে বললাম চিৎকার করে, সন্ধে চুপ করে কখন নেমে গেল। দরজাটা খোলো না। কিন্তু দরজা খুললো না। দিদি দরজা খোলো। দিদি, যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। দিদি! দু হাতে জমিন খামচে ধরেছে বিনি, হাঁপাচ্ছে, চোখ দিয়ে বেরিয়ে আসছে কষ্টের ফোঁটা। অরিত্রা আস্তে করে গায়ে হাত দেয় বিনিরে। সম্বিত ফিরে আসে যেন ওর। মাথা নিচু করে বলতে শুরু করে, দরজা খুলে যায়। আমি তখন সিঁড়িতে যন্ত্রণায় রক্ত মেখে ছটফট করছি। আমি দিদিকে দেখে কেঁদে উঠি। দিদি এগিয়ে আসে। বাড়ি যা, আজ থেকে মিশনের দরজা তোর জন্য বন্ধ। আমি আকুল কান্নায় ভেঙে পড়ি, কিন্তু কথা শোনার জন্য তখন কেউ নেই। দরজা বন্ধ হয়েছে। বহু কষ্টে বাড়ি ফিরি। বাবা মা আমার অবস্থা দেখে পঞ্চায়েত প্রধানের কাছে যাবে ঠিক করে। আবার মাটি খামচে ধরে বিনি, তবে এবার হাসছে, এক অদ্ভুত হাসি। একটু থেমে হাসির দমকে বলতে থাকে বিনি, জানো দিদি, পরদিন সালিশি হলো। সবার মত হলো সমস্ত মেয়ে বিয়ে না করে এসব করে বেড়ালে এমন তো হবেই। ছেলেটার কোনো দোষ নেই। আরো অবাক করা কাণ্ড জানো, মিশনের সেই দিদি সাক্ষী হিসেবে বলল আমি নাকি ওই ছেলেটাকে ইশারা করতাম। আমার সায় ছিল সেদিনের ঘটনায়, সব দোষ আমার। আমি তখন পাথর হয়ে গেছি, কিচ্ছু বলার নেই। পঞ্চায়েত রায় ছিল আমার মাথায় চুল কেটে অর্ধ নগ্ন করে সারা গ্রাম ঘুরিয়ে তারপর গ্রাম ছাড়া করা হবে। চুল কাটা হলো, কিন্তু বাকিটা হবার আগেই আকাশ জুড়ে বৃষ্টি নামলো। সবাই যে যার ঘরে দৌড় দিল। আমি ওই অবস্থায় কি করে যে হেঁটে স্টেশন এলাম আর ট্রেন ধরলাম আর এখানে এসে পড়লাম, সেসব আর মনে নেই গো। শুধু মনে আছে মায়ের অসহায় মুখটা হাতের ইশারায় বলেছিল পালা। বলতে বলতে মুখটা ঝুলে আসে বিনির। অরিত্রা গত দুদিন ধরে এই আধময়লা পোশাক পরা, খাপছাড়া, ছাটা চুলের মেয়েটাকে দেখছে স্টেশনের বাইরে বসে থাকতে, আর সকলের মতো অবজ্ঞায় হেঁটে গেছে। আজ অফিসে কাজের চাপ থাকায় ফিরতে রাত হয়েছিল। হঠাৎ চোখে পড়েছিল কয়েকটা গুন্ডা গোছের মাতাল অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছে পাগলিটাকে। মেয়েটার মধ্যে কি যেন একটা আছে, ঠিক সাধারণ পাগলি নয়। ও এগিয়ে গিয়ে পাগলিটাকে ডেকে স্টেশনের ভিতর দিকে নিয়ে এসেছে। ওর কাছেই জেনেছে ওর নাম বিনি। মনে মনে অরিত্রা এতক্ষণ ওকে বিনি পাগলি নামই দিয়েছিল। শেষ ট্রেনের খবর হতেই অরিত্রা বিনিকে বলেছিল, আমি বলি কি, তুমি ওয়েটিং রুমে গিয়ে বসো, ওখানে অনেক সেফ থাকবে। আর ওই ছেলেগুলোর মতলবও ঠিক ভালো ঠেকছে না। অবশ্য তোমায় বলি বা কি লাভ। যাই হোক,
বাঁচতে যদি চাও যা বলছি সেটা শোনো। তারপর না, বলে কিছু টাকা এগিয়ে দিয়েছিল বিনির দিকে। চোখ তুলে তাকিয়ে বিনি বলেছিল, আর কতবার মরবো দিদি, মরেই তো গেছি। পাগলের প্রলাপ ভেবে অরিত্রা বলেছিল, তবে কি আমি ভূতের সাথে কথা বলছি, নাকি মরে গিয়ে আবার জন্মেছ? বলে নিজের মজায় নিজেই হেসেছিল অরিত্রা। আর তখনই বিনি চোখ তুলে শুরু করেছিল বলতে। ট্রেন কখন চলে গেছে খেয়াল করেনি অরিত্রা। আজ রাতটা স্টেশনেই কাটাতে হবে। ওর কোনো পিছু টান নেই, একাই থাকে ফ্ল্যাটে। রাহুল ছেড়ে যাবার পর থেকে অফিস আর বাড়ির একলা জীবন ওর। বিনির দিকে তাকিয়ে বলে, আমার সাথে যাবে, নতুন করে বাঁচবে আবার? আমি একাই থাকি, তোমার কথাতেই বলি, জন্মান্তর অনেকভাবেই হয়। ধরে নাও এও তোমার এক নতুন জন্ম। অরিত্রা নিজেও জানে না এত জোর ও কোথা থেকে পায়। যে মেয়েটা ভূতের ভয় একা শুতে ভয় পেত, সে আজ এতটা দিন নির্দ্বিধায় একা কাটাচ্ছে। আজ এক অচেনা অজানা মেয়ের দায়িত্ব নিতে চাইছে। এও কি এক অন্য জীবন নয়? বিনি তখন তাকিয়ে আছে অরিত্রার দিকে। হয়তোবা আবার কোনো দিদিকে ভরসা করবে কিনা ভেবে চলেছে।